পড়ছিলাম ডাকপ্রিয়র চিঠি, কলমে রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা 2। সন্ধ্যার আকাশে নেমেছে ঝুম বৃষ্টি, চাঁদবিহীন আকাশে টিপটিপ বৃষ্টি। এই বৃষ্টি মাথায় নিয়ে ছুটে চলেছে ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষগুলো। কেউ বা রেনকোট গায়ে জড়িয়েছে, আবার কেউ বা বৃষ্টির পানি মেখে নিত্যদিনের বাজার করছে ফুটপাত থেকে। মূলত ঢাকার শহরে একটি কোলাহলময় যান্ত্রিক শহর কিংবা ব্যস্ত নগরী বলা হয়। এখানে ঝড় বৃষ্টি যাই হোক, মানুষের কর্মব্যবস্থতা সর্বদা থাকে। ঘন বসতির সঙ্গে গাড়ির যানজটের ব্যাপারটাও বেশ দেখা যায় এই নগরীর কেন্দ্র করে। সন্ধ্যার ঝুম বৃষ্টিতে হুড়তোলা রিকশায় টিং টিং শব্দ করে চলে যাচ্ছে এ পথ থেকে ও পথে। মারিদ এমন এক সন্ধ্যায় বাইক থামালো পুরান ঢাকার চেনা পরিচিত গলিতে। ততক্ষণে বৃষ্টিতে ভিজে দুপুরের পরে আকাশরঙা শার্টটি পিঠে লেপ্টে গেছে। বৃষ্টি মাথায় নিয়ে সে দাঁড়ালো ছোটখাটো একটি চায়ের দোকানের ছাউনির নিচে। গায়ের ভেজার শার্টটা হালকা ঝেড়ে আশেপাশে বৃষ্টিময় পরিবেশটা দেখে কপাল কুঁচকালো। গরম গরম চা অর্ডার করে দৃষ্টি উঠিয়ে তাকালো মেঘলা আকাশের দিকে। গরম গরম শব্দে যেন আকাশের বাঁধ ভাঙা গর্জন। কবে যে এই বৃষ্টি থামবে কে জানে। মারিদের আজ একটু হাসপাতালে যাওয়ার কথা ছিল, দাদা ভাইকে দেখতে। দুপুরের পর থেকে সে ব্যস্ত থাকায় তার আর হাসপাতালে যাওয়া হয়নি। এর মধ্যে পরিবারের প্রায় সকলের ফোন এসেছে সে কখন যাবে সেই নিয়ে। কিন্তু আকাশের যে অবস্থা, মনে হয় না এই বৃষ্টি সকালের আগে থামবে। বৃষ্টি হলে আবার ঢাকার রাস্তায় চলাফেরা মুশকিল। রাস্তায় হাঁটু সমান পানি জমে একাকার অবস্থা। তখন মানুষের যাতায়াত করা শুধু মুশকিল নয়, দুষ্কর হয়ে পড়ে। আল্লাহ জানে এই দেশটা যে কবে ঠিক হয়। মারিদ বিরক্তি নিয়ে পকেট থেকে টিস্যু বের করে নিজের ভেজা মুখ মুছতে মুছতে তার পকেটের ফোনটি বেজে উঠল। মারিদ তাড়াহুড়ো করে ফোন বের করলো না। সে জানে এই অসময়ে তার পরিবার থেকেই কলটা আসবে, তাই সে ফোন রিসিভ করলো না। বরং অবহেলায় কল বাজতে বাজতে একসময় বন্ধ হয়ে গেল। ততক্ষণে দোকানি লোকটা মারিদের হাতে চায়ের কাপটি এগিয়ে দিতে সে হাত বাড়িয়ে কাপটি হাতে নিল। ঠিক তখন আবারও তার পকেটে ফোনটি বেজে উঠল। পরপর দুবার রিং হতে মারিদ এক হাতে মাটির কাপটি চেপে অপর হাতে পকেট থেকে ফোন বের করে দেখতে পেল রিফাতের নামটি ভাসছে তার ফোনের স্ক্রিনে। মারিদ ফোনে ব্লুটুথ কানেক্ট করে ফোনটি আবার পকেটে ঢোকাতে ঢোকাতে কল রিসিভ করে বলল, বল। বল মানে? কই তুই? পুরান ঢাকায় আছি। ওইখানে কি করিস? এসেছিলাম একটা কাজে। তুই বল। আমি কি বলবো? তোর না হাসপাতালে আসার কথা ছিল, এখন আসলি না কেন? বৃষ্টিতে আটকা পড়েছি। বৃষ্টি থামলে সরাসরি হাসপাতালেই যাব। বৃষ্টিতে আটকা পড়েছিস মানে তোর গাড়ি কই? গাড়ি নিয়ে আসিনি, বাইক নিয়ে এসেছি। গাড়ি ছেড়ে হঠাৎ বাইক কেন? মেলি চক্কর নাকি মামা? প্রেমিকার সঙ্গে আছে? তোর মাথা। ফোন রাখ। কানের ব্লুটুথ চেপে রিফাতের কলটি তৎক্ষণাৎ কেটে দিতে কয়েক সেকেন্ডের মাঝে পুনরায় ফোনটি একই দমে বেজে ওঠায় মারিদ খানিকটা বিরক্ত হলো। পকেট থেকে ফোন না বের করে চায়ের কাপে চুমুক দিতে দিতেই কানের ব্লুটুথ চেপে কলটি রিসিভ করলো। পুনরায় রিফাত কল করেছে ভেবে মারিদ সেভাবেই বলল, বাল। আসসালামু আলাইকুম। মেয়েলে রিন রিন কণ্ঠের সালাম শুনে মারিদ কপাল কুঁচকালো। চায়ের কাপে চুমুক দিতে দিতে সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। কে? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন ব্যবসায়ী সাহেব? আমি ব্যবসায়িক, আপনি কিভাবে জানেন? আবার ভুলে গেলেন? দুপুরে তো আপনি নিজেই বলেছিলেন আপনি ব্যবসায়ী মানুষ, হিসাবে বেশ পাকা। মনে নেই? ওহ। মারিদকে উদাস গলায় উত্তর করতে দেখে ফোনের ওপাশে মেয়েটি মারিদকে শুধালো, কি মন খারাপ? না। ফোনে ঝুমঝুম বৃষ্টির শব্দ পেয়ে মেয়েটি আবারও মারিদকে প্রশ্ন করে বসলো, বৃষ্টি হচ্ছে? বৃষ্টি পছন্দ না? না। কোথায় আছেন? একটা দোকানের ছাউনির নিচে। তাহলে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে বিরক্ত হচ্ছেন নিশ্চয়ই? মারিদের সম্মতিতে ফোনের ওপাশে মেয়েটি উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আমি জানি বৃষ্টি সবার জন্য রোমান্টিক নয়, তারপরেও বলবো। ঝুম বৃষ্টিতে ধোয়া ওঠানো গরম গরম চা হাতে নিন। গরম চায়ের সঙ্গে ঝুম বৃষ্টি দেখার মজাই আলাদা। আর সঙ্গী হিসেবে যদি আমার মতো একজন কথাপটু মানুষ পান, তাহলে তো কোনো কথাই নেই। 2 মিনিটে আপনার মুড ঘুরে যাবে। সবাই আমাকে বলে আমি নাকি দারুণ কথা বলতে পারি। আমাকে কিন্তু বিশ্বাস করতে পারেন। আমার সঙ্গে আপনি কিন্তু বিরক্ত হবেন না। ফোনের ওপাশের মানুষটিকে মারিদ জানে না, আর না তার জানার আগ্রহ আছে। কিন্তু মেয়েটির গোছানো কথা আর প্রাণোচ্ছল কণ্ঠে যে কারো মন ভালো হয়ে যাওয়ার কথা। প্রথমে মারিদ কথা বলতে বিরক্ত হলেও অদ্ভুতভাবে তারও এখন ভালো লাগছে এই উচ্ছল কণ্ঠের কথাগুলো শুনতে। নীরব সম্মতিতে মারিদ ধোয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে তাকালো ঝুম বৃষ্টির দিকে। বৃষ্টির প্রতি তার ভালো লাগা খারাপ লাগা কাজ না করলেও সে এই মুহূর্তে আপাতত বৃষ্টির প্রতি বিরক্ত বোধ করছে না।
বরং এই বৃষ্টির মাঝে সেই উচ্ছল কণ্ঠের মেয়েটির সম্পর্কে জানতে চেয়ে বলল, আমরা কি পরিচিত কেউ মিস? না। তাহলে আমার নাম্বার কোথায় পেলেন? পেয়েছি একভাবে। কিভাবে? আপাতত পরিচয় দিতে পারছি না, তার জন্য দুঃখিত। তবে আমাকে বসন্তের অতিথি পাখি ধরে নিন। বসন্ত চলে গেলে আমিও চলে যাব। মেয়েটির কথাগুলো কেমন অদ্ভুত আর রহস্যময় শোনালো মারিদের নিকট। সে কপাল কুঁচকে পাল্টা প্রশ্ন করে বলল, তার মানে ফাঁদে ফেলতে এসেছেন? পোষ মানাতে পারলে থেকে যেতে পারি। মারিদ হাসল। অদ্ভুত এক ভালো লাগা ছেয়ে গেল মনে। কথা বলবে না করেও মারিদ বৃষ্টি মাথায় নিয়ে 1.5 ঘন্টা দাঁড়িয়ে ফোন আলাপ করলো। মেয়েটি সত্যি দারুণ কথা বলতে পারে। তবে মারিদ কথা বলেছে কম, শুনেছে বেশি। মাঝে মধ্যে তার ঠোঁটের কোণে একটু আধটু মিষ্টি হাসির রেখা দেখা গেছে। এই যা যে মারিদ আলতাফ আহতক কিছু পছন্দ করে না, সেই মারিদ আজ ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে অহেতুক 6টা ধোয়া ওঠাও গরম চা পান করলো। বৃষ্টি পছন্দ না, অথচ বারবার অহেতুক বৃষ্টির দিকে তাকিয়ে রইল। এই যে সে অতগুলো অহেতুক কাজ করলো, সেটা তার বোধগম্য হলো ফোন আলাপের পর। কল কেটে যেতেই মারিদ চায়ের বিল মিটিয়ে বাইক টানলো হাসপাতালের উদ্দেশ্যে। চলন্ত বাইকে তার হঠাৎ ধারণা হলো, সে এতক্ষণ একটা অপরিচিত মেয়ের সঙ্গে এত কথা কেন বলল? কি জন্য? একটা মেয়ে কথা বলতে চাইলেই তার বলতে হবে? আশ্চর্য! সে মেয়েটির সঙ্গে কথা না বলে বরং কষে একটা ধমক লাগালেই তো মেয়েটি তাকে আর নেক্সট টাইম কল করার সাহস পেত না। মারিদ নিজের কাজে নিজেই বিরক্ত। চলন্ত বাইক চালিয়ে ভাবলো, নেক্সট টাইম মেয়েটি ফোন করলে সে ধরবে না, আর যদি কল রিসিভ করে তাহলে পরিচিত মেয়েটিকে জোর গলায় ধমক লাগাবে। অহেতুক তাকে ফোন করে ডিস্টার্ব না করে সেটাও বলবে। মারিদ চিন্তা করলো এক, অথচ সে কাজই করলো আরেক। দেখা যেত যখনই মেয়েটি কল তার ফোনে আসতো, সে না চাইতেও কেমন করে জানি সেই কল রিসিভ করে কথা বলতো। মূলত মেয়েটির কথায় অদ্ভুত জাদু আছে, যা এই মুহূর্তে মারিদের মন ভালো করতে সক্ষম। প্রথমে অল্প অল্প ফোন আলাপে দুজনে ক্ষান্ত হলো, মাস গড়াতে দুজনের ফোন আলাপের সময় দীর্ঘ হলো। মিনিট পরিয়ে ঘন্টায় কথা হয়। যে মারিদের ব্যস্ততায় স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় নেই, সেই মারিদ শত ব্যস্ততার ফাঁকে ফাঁকে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে দেখা গেল। যেন অপরিচিত মেয়েটির কণ্ঠে সে দিন দিন আসক্ত হয়ে পড়েছিল। শুধু যে মারিদ ফোন আলাপে আসক্ত হয়ে পড়েছে বিষয়টা এমন না, অপর পাশের মানুষটির মাঝেও সেম ব্যাকুলতা দেখা গেল দিনকে দিন। 3 মাস পর রাত প্রায় 2:40, অন্ধকার আকাশে অসংখ্য তারার মেলা। মারিদ বাড়ির ছাদে দাঁড়িয়ে ফোন আলাপে মজে। ঢাকা গুলশান 2 নম্বর সেক্টরে তাদের বাড়ি। আবাসিক এলাকা হয়, বেশ শান্ত পরিবেশ। রাস্তার মোড়ে মোড়ে ল্যাম্পপোস্টের হলুদ আলো চোখে পড়ে। এ এলাকার শৌখিন আর শিল্পপতিদের বসবাস, সেজন্য এখানকার পরিবেশও বেশ শান্ত। ঢাকার অন্যান্য অঞ্চল থেকে মারিদ নিস্তব্ধ পরিবেশটা দেখতে দেখতে ভেজা চুলে হাত বোলায়। মাত্র গোসল সেরেছে সে। গায়ে কালো ট্রাউজারের সঙ্গে সাদা টি শার্ট পরেছে। শক্তপোক্ত বলিষ্ঠ দেহে সাদা টি শার্টটি যেন শরীর কামড়ে রয়েছে। মারিদের সারাদিনের ব্যস্ততা সেরে বাসায় ফিরছে রাত 1টার পর। এত রাতে না ঘুমিয়ে গোসল সেরে ছাদে উঠেছে ফোন আলাপ করতে। রাত যতই হোক, ফোন আলাপ না করলে ঘুম হয় না তার। সারাদিনের ব্যস্ততার পর একটু ফোন আলাপ করে ঘুমাতে পারলে যেন শান্তি লাগে, নয়তো মন ছটফটে অস্বস্তিতে সারা রাত ঘুম হয় না তার। মারিদ জানে, প্রকাশ না করলেও ফোনের অপর পাশের মানুষটিরও সেম অবস্থা হয়। সারা রাত ভর তার একটি কলের অপেক্ষায় বসে থাকে মেয়েটি, নয়তো তার কল করার সাথে সাথে কি কলটি রিসিভ হতো। মারিদ পকেটে 2 হাত গুজে ছাদের এক প্রান্তে থেকে অপর প্রান্তে হাঁটছে ধীর গতিতে। তাকে দেখে যে কেউ বলে দেবে সে বিশেষ ফোন আলাপে ব্যস্ত। তখনই শোনালো মেয়েটির কণ্ঠ। মারিদের কথায় কথায় বলল, আপনি জানেন মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি কিসের মায়ায় পড়ে? ফোনের ওপাশের মেয়েটির উচ্ছ্বাসিত কণ্ঠে কথাটা শুনে মারিদ সাবলীলভাবে জানতে চেয়ে পাল্টা প্রশ্ন করল, কিসের? কথার। তাই? মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি কথার মায়ায় পড়ে। একটা মানুষকে কথা দিয়ে আপনি সারাক্ষণ ডুবিয়ে রাখতে পারবেন। যার কথায় আমরা যতটা অ্যাট্রাকটিভ ফিল করি, আমরা তার মায়ায় তত সহজেই পড়ে যাই। এর জন্য দেখবেন সম্পর্কের শুরুতে মানুষ দিনরাত এক করে একে অপরের সঙ্গে সারাক্ষণ কথা বলে, কিন্তু যখন মানুষ কথার আকর্ষণ হারিয়ে ফেলে তখন সেই মানুষের ব্যস্ততার বাহানা শুরু হয়। আর এমনটার হওয়ার কারণ হচ্ছে মানুষ ব্যক্তির প্রেমে না পড়ে তার কথার প্রেমে পড়ে বলে হয়। এজন্য একটা সময় পর সম্পর্কগুলো টক্সিক হয়ে যায়। মারিদ মনোযোগ সহকারে ফোনের অপাশের মেইলি কণ্ঠের কথাগুলো শুনে ছোট ছোট পা ফেলে ছাদে হাঁটতে হাঁটতে
কথায় কথায় মারিদও বলল, তাহলে আমাদের সম্পর্কটা মনে হয় না কখনো টক্সিক হবে। আপনি আমি দুজনেই ম্যাচিওর, টক্সিক হওয়ার নো চান্স। মারিদের কথা শেষ হতে না হতেই তৎক্ষণাৎ শোনা গেল ফোনের ওপাশের মেয়েলির রিনরিনে গলার স্বর। আমরা কি সম্পর্কে আছি ব্যবসায়িক সাহেব? কথায় কথায় মারিদ কি বলতে কি বলে ফেলেছে সেটা অনুভব হতেই অস্বস্তিতে সে এদিক ওদিক তাকাতে তাকাতে বিড়বিড় করে আওড়ালো শিট। তারপর দুজনেই নিশ্চুপ ভঙ্গিতে কাটালো কিছুক্ষণ। মারিদের 30 বছরের জীবনে যেন এই অচেনা অস্বস্তিকর অনুভূতিগুলো প্রথম। সে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি পারিবারিক ব্যবসায় যোগ করেছিল। যখন তার 14 বছর বয়স, বংশের বড় ছেলে হয়, বাপ চাচার পারিবারিক ব্যবসা সহজে জড়িয়ে যায়। তার বাপ চাচাও চাইতো মারিদ তাদের ব্যবসাটা বুঝুক, শিখুক। পড়াশোনা করে তাদের বংশের কেউ অন্যের অধীনে চাকরি বাকরি করার মন মানসিকতা নেই। সৈয়দ বংশের নাম ডাক সবসময় বজায় থাকুক। এজন্য মারিদের বাপ চাচারাও মারিদকে ব্যবসায়িক কাজে ছোট থেকে শেখানোর চেষ্টা করত। মারিদ যখন 6-এ পড়তো তখন থেকে মারিদকে নিয়ে তাদের পারিবারিক সব ব্যবসায়িক আড়তে যেত তার বাপ চাচারা। প্রথমে তাকে দিয়ে ব্যবসায়িক ছোট ছোট হিসাব করাতো, তারপর বড় বড় মোটা অঙ্কের টাকার হিসাবের দায়িত্ব পড়তো মারিদের কাঁধে। ম্যানেজার আগে থেকে হিসাব কষে রাখলেও মারিদের বাপ চাচারা মারিদকে দিয়ে পুনরায় সেই একই হিসাব করাতো, শুধু তাকে ব্যবসায়িক লাইনটা শেখানোর জন্য। এভাবেই মারিদ তাদের পারিবারিক ব্যবসায় জড়িয়ে পড়ে তার যখন 14 বছর বয়স তখন থেকেই। তারপর কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় দ্বিতীয় বছর থেকে সে তাদের পারিবারিক ব্যবসা পাশাপাশি নিজের একটা আলাদা ব্যবসা দাঁড় করায়। সেখানে অবশ্য তার বাপ চাচারা ব্যাপক সাহায্য করেছিল। ততদিনে মারিদও একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠেছিল। সেজন্য খুব সহজে বছর ঘুরতে না ঘুরতেই তার ব্যবসাও সফলতার সাথে দাঁড় করিয়ে ফেলে। এরপর থেকে মারিদকে কখনো পিছু ফিরে তাকাতে হয়নি। এক ব্যবসার টাকা দিয়ে আরেকটা ব্যবসা বাড়িয়েছে। বলতে গেলে আজ সে অত্র এলাকার সফল ব্যবসায়ীদের মধ্যে একজন। তার মতো একজন দক্ষ ব্যবসায়ী হয়ে অচেনা একটা ফোন কলে আটকে দিনরাত এক করে যখন তখন কথা বলাটা সত্যিই বোকামি। এই যে সারাদিন কত ব্যস্ততা ছিল, ক্লান্তিতে তার শরীরটা ছেড়ে দিচ্ছে একটু বিশ্রাম নিতে, কিন্তু ঘুমানোর জন্য এত ক্লান্ত থাকা সত্ত্বেও মারিদের ঘুমের ইচ্ছে করছে না। শুধু তার মন আটকে আছে ওই অচেনা মানুষটার ফোন কলের জন্য। সত্যি বলতে মারিদও বিশ্বাস করে দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি কথার মায়ায় জড়ায়। কথা থেকে সব কিছু শুরু কিংবা শেষ হয়। এই যে মারিদের মতো একজন শক্ত মানসিকতার ছেলেও অচেনা একজনের কথার মায়ায় জড়িয়ে রাতের ঘুম নষ্ট করে রাত জাগা পাখি হয়ে কথা বলছে, অথচ সকাল 7টার দিকে তার কনস্ট্রাকশন সাইটে যেতে হবে কাজের গতি দেখতে। বছর খানেক সময় হলো সে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেছে। জমি কিনে সেখানে বড় বড় ভবনের প্রজেক্ট তৈরি করছে। ভবন নির্মাণের শেষে সেগুলো ফ্ল্যাট হিসেবে বিক্রি করছে। কিন্তু বেশ কিছুদিন ধরে তার কানে খবর এসেছে কনস্ট্রাকশন সাইট থেকে রড সিমেন্টের বস্তা চুরি হচ্ছে, আর সেটার তদারকি করতে মারিদের ম্যানেজার সহ পুলিশ নিয়ে যাওয়ার কথা। অথচ মারিদ এত রাত অবধি জেগে আছে যে সকালে ঠিক সময় উঠতে পারবে কিনা তাও জানা নেই। আবার ফোনটা কেটে দিতেও ইচ্ছে করছে না তার। মারিদের মস্তিষ্ক ভাবনার মাঝে তখনই শোনা গেল ফোনের ওপাশের মেইলি কণ্ঠস্বর। মেয়েটি বেশ দৃঢ়ভাবে বলতে লাগলো, আপনি আমার দেখা এক চমৎকার ব্যক্তিত্বের পুরুষ ব্যবসায়িক সাহেব। আমার চোখে সব পুরুষ চমৎকার ব্যক্তিত্বের নয়। কিছু পুরুষকে আমি ভীষণ ঘৃণা করি, তবে আপনার জায়গাটা আমার জীবনে অন্যতম। আপনাকে আমি ভীষণ সম্মান করি। আমার জীবনে দ্বিতীয় শ্রেষ্ঠতম পুরুষ আপনি। মেয়েটির কথায় মারিদ কৌতূহল নিয়ে জানতে চেয়ে বলল, আর প্রথমটাকে? আমার বাবা। কোনো মেয়ের জীবনে তার বাবার পরের স্থান নেওয়া সহজ ব্যাপার নয়। সব মেয়েরাই তার বাবার রাজকন্যা হয়। একজন বাবা তার মেয়েকে যতটা আদর করে, সম্মানে রাখে, সেটা হয়তো দ্বিতীয় কোনো পুরুষ পাবে না। আর যে পুরুষগুলো সেটা করতে পারে, তখন মারিদের মতো করে তাদেরও হয়তো ঠিক একই আসনে বসানো হয় শ্রেষ্ঠ পুরুষের জায়গায়। মারিদ কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধীর স্থিরভাবে বলল, এত সম্মান দিয়ে দিচ্ছেন, পরে হারিয়ে যাবেন না তো? আপনি রেখে দিতে পারলে আমি থেকে যেতে পারি। আমি কিন্তু খুব জেদি মানুষ। ভেবেচিন্তে উত্তর দিন। আমি রেখে দিলে ছেড়ে যাওয়ার অপশন পাবেন না কিন্তু। ভয় দেখাচ্ছেন? ওহো, সত্যিটা জানাচ্ছি। আমাকে দেখতে সহজ সরল দেখালো, আমি কিন্তু হারামি টাইপের মানুষ। আমাকে কেউ 1 আঙুল দেখালে আমি তাকে 10 আঙুল দেখাই। আপনি যদি ভাবেন আমাকে পাগল বানিয়ে বসন্তর অতিথি পাখি হয়ে হারিয়ে যাবেন, তাহলে বলবো আপনি ভুল ধারণা নিয়ে আছেন। আমি তুলসী পাতা নই, তামাক পাতা। আমাকে যত জ্বালাবেন তত আপনি নিজেও পড়বেন মিস। মারিদের কথায় মেইলি কণ্ঠে রিনরিনিয়ে হাসির শব্দ শোনা গেল। মেয়েটি মজার ছড়ে বলল, আপনাকে জ্বালানোর জন্য হলেও একবার হারিয়ে যেতে হবে দেখছি।
মেয়েটির কথাগুলো কেমন পছন্দ হলো না মারিদের। খানিকটা অসন্তুষ্ট হয়ে জেদি গলায় মারিদ বলল, এই কাজ ভুলেও করবেন না মিস, আমি কিন্তু মানুষ ভালো না। মারিদকে রেগে যেতে দেখে মেয়েটি ফের হাসলো। মিষ্টি স্বরে বলল, আপনি রাগও করতে পারেন? মারিদ হাঁটতে হাঁটতে ছাদের কোনায় দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি অনেক কিছুই করতে পারি মিস, সামনে এলে বুঝতে পারবেন। এখন বলেন আপনি সামনে আসবেন কবে? কবে নিজের পরিচয় দিবেন? মারিদ পরিচয় জানতে চাইলে ফোনের ওপাশের মেয়েটি একইভাবে বলল, আমি তো আপনাকে চিনি, তাহলে আর কি চাই? মেয়েটির কথায় মারিদ সেইভাবেই উত্তর দিয়ে বলল, আপনার একার চিনলে তো হবে না মিস, আমারও তো আপনাকে চিনতে হবে, তাই না? আমরা 3 মাস যাবৎ কথা বলছি, অথচ আমি এখন আপনার নামটাই জানি না। আপনার ফ্যান্টাসির জন্য এভাবে আর কতদিন অপরিচিত হয়ে থাকব? এবার অন্তত আপনার উচিত আমাকে পরিচয়টা দিয়ে দেওয়া। পরিচয় দিয়ে দিলে তো আমরা আর অপরিচিত কেউ থাকবো না, পরিচিত হয়ে যাব। তখন আপনার মাঝে আমাকে নিয়ে আর এত ফ্যান্টাসি কাজ করবে না। সেজন্য আমি চাই আপনার অপরিচিত কেউ হয়েই থাকতে। প্লিজ থাকুন না এভাবে, আমার আপনার সাথে অপরিচিত হয়ে কথা বলতে ভালো লাগে। মেয়েটির মিষ্টি স্বরের অনুরোধে মারিদ নরম সুরে আবদার জানিয়ে বলল, তাহলে আপনার আমার জীবনে পরিচিত হয়ে থাকার সময়সীমা বেঁধে দিন মিস, আমার ধৈর্য মনে হয় দিন দিন কমে আসছে। আজকাল আমার ভাবনা জুড়ে আপনার বিচরণ হয়, তাই আমি চাচ্ছি আমরা পরিচিত হতে। সম্পর্কে ফ্যান্টাসি কমে গেলেও কিন্তু সম্পর্কে সুন্দর একটা নাম থাকবে মিস। মারিদের কথায় মেয়েটি তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, তাহলে খুব শীঘ্রই আমরা পরিচিত হব, শুধু নামের নয়, মানুষটারও সাক্ষাৎ হবে। অপেক্ষায় রইলাম মিস। তারপর দুজনেই নিশ্চুপ। কয়েক সেকেন্ড সময় নিয়ে মেয়েটি আবার বলল, আচ্ছা একটা প্রশ্ন করি? জি। মারিদের সম্মতিতে মেয়েটি রয়েছে বলতে লাগলো, প্রশ্নটা একটু অদ্ভুত শোনাতে, তারপরেও ধরুন আপনার ভাবনা অনুযায়ী আমাকে বাস্তবে মিল পেলেন না, বাস্তবে আমি মানুষটা খুব কুৎসিত এবং কালো, তখন কি করবেন? চেহারা দেখে অবহেলায় ছুঁড়ে ফেলবেন নাকি আগলে নেবেন, কোনটা? ফোনের ওপাশে মেইলি কণ্ঠের কথাগুলো বেশ অদ্ভুত লাগলো মারিদের কাছে। আপনার কথাগুলো এখন টিনেজারের মতো শোনাচ্ছে মিস অপরিচিতা। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটির কণ্ঠে কেমন নমনীয়তা আর উদাসীনতা শোনা গেল। মেয়েটি উদাস গলায় বলল, আমি তো টিনেজারই, এবং খুব কুৎসিত, কালো একটা মেয়ে। কালো বলে আপনি অবহেলা করবেন না তো পরে? মানে ছাদের রেলিংয়ে কোমর ঠেকিয়ে তাকালো দূর আকাশে। শেষ রাতের স্নিগ্ধ ফুরফুরে বাতাসে শরীর ঠান্ডা হয়ে এসেছে। মারিদ শীতল কণ্ঠ উত্তর দিয়ে বলল, আমি ব্যবসায়িক মানুষ হতে পারি, হয়তো হিসাবে দক্ষ, তবে আপনাকে নিয়ে কখনো এতটা গভীরে ভাবিনি। ব্যক্তি হিসেবে আমার আপনার সঙ্গে ভালো লাগে, তাই কথা বলি। এবার আপনি মোটা নাকি কালো, বেটে নাকি লম্বা, সেটা ভেবে কখনো কথা বলিনি। তাই আমার কাছে ব্যক্তি হিসেবে আপনি ম্যাটার করেন, আপনার বাহ্যিক চাকচিক্য নয়। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটি মারিদের হাইট জানতে চেয়ে বলল, আচ্ছা আপনার হাইট কত? 6 ফিট 1 ইঞ্চি। আমার 5 ফিট 2 ইঞ্চি। মেয়েটির কথায় মারিদ সাবলীল গলায় শুধালো, আপনি মনে হয় আমার বুক বরাবর হবেন, রাইট? হতে পারি, তবে আপনার থেকে আমার হাইটে অনেক ছোট দেখাবে। মারিদ কথায় কথায় চট করে বলে ফেলল, ছোট দেখালে সমস্যা নেই, বরং আমার ছোট বই পছন্দ। আমার বুকে মাথা পেতে চট করে মনের কথাগুলো পড়তে পারবেন আপনি। মারিদের কথায় যেন ফোনের অপাশের মেয়েটি বেশ অবাক হলো। হতবাক কণ্ঠে মেয়েটি তৎক্ষণাৎ মারিদকে শুধালো, বউ। মারিদ বুঝলো সে আবারও কথায় কথায় ভুল কিছু বলে ফেলেছে। সম্পর্ক জড়ানোর আগেই মেয়েটিকে তার বউয়ের জায়গায় দিয়ে ফেলেছে, বিষয়টি বুঝতে পেরে সে অস্বস্তি বোধ করল। ঘুমট পরিবেশে সে আবারও বিড়বিড় করে বলল, শিট অ্যাগেন। এমন নয় যে মারিদ নিজে থেকে এসব বলে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে দুজনের জন্য, বরং মারিদের ধারণা অনুযায়ী যেখানে অনুভূতি তীব্র হয় সেখানে এমন টুকটাক ভুল কিছু এমনিতেই নিজ সম্বোধনে বেরিয়ে আসে। ফোনের ওপাশের মানুষটি তাকে এত গুরুত্ব দিচ্ছে বলেই তার ভেতরকার সত্তার উতলা বাতাস বইছে। সেই বাতাসের জোয়ারে সে এসব ভুলভাল বলছে, নয়তো তাকে 30 বছর বয়সে এমন ঘটনা বিরল। সে খুবই স্ট্রিক্ট একটা মানুষ, পড়াশোনা আর কর্ম নিয়ে এতটা ব্যস্ত ছিল যে তার কখনো মনেই হয়নি তার কাউকে প্রয়োজন। নিয়মিত পড়াশোনায় সে ওই এসএসসি পাস পর্যন্ত করেছিল, তারপর সে নিয়মিত ছিল না পড়াশোনায়। বন্ধুদের থেকে নোট সংগ্রহ করে রাতে পড়তো আর দিনে ব্যবসায়িক কাজে দৌড়াদৌড়ি করতো বলেই সে কখনো কলেজ কিংবা ভার্সিটির নিয়মিত ক্লাস করতো না, শুধু পরীক্ষার আগে ওই কয়েকদিন ক্লাস করতো, যার জন্য মারিদের কখনো তার ক্লাসমেট কিংবা সিনিয়র জুনিয়র কারোর সঙ্গে তার প্রেম নিবেদন হয়নি। তাই মারিদের জানা নেই প্রেমময় অনুভূতি কেমন হয়। কিন্তু হঠাৎই আগন্তুকের আগমনে মারিদের মনে হুট করেই যেন তার অজান্তে বসন্ত চলে এসেছে, আর সেই বসন্তের তোড়ে সে এখন ভুলভাল বলে বেড়ায়।
এটা অবশ্য তার দোষ নয়। দোষী যদি কেউ হয় তাহলে ফোনের অপাশের মানুষটা হবে। তাকে এই অবস্থানে দাঁড় করানোর জন্য সে দায়ী। নয়তো মারিদ একজন শুদ্ধতম পুরুষ হিসেবে পরিচিত। থমথমে পরিবেশে দুজনেই নিশ্চুপ রইল কিছুটা সময়। নীরবতা ভেঙে হঠাৎ ফোনের ওপাশ থেকে মেইলি কণ্ঠে রিনরিনিয়ে আবদার করে বলল, আচ্ছা আমি একটা আবদার করলে রাখবেন? বলুন, আমি যদি আপনাকে নিয়ে কখনো চিঠি লিখি তাহলে আপনি আমার চিঠির উত্তর দিবেন? মারিদ পাল্টা প্রশ্ন করে বলল, হঠাৎ চিঠি কেন? ফোনে আর কথা বলবেন না? বলবো। তাহলে? আসলে আমার না 90 দশকের কাহিনীগুলো বেশ ইন্টারেস্টিং লাগে। তখন মানুষের হাতে এত ফোনের প্রচলন ছিল না, আর না তখন সোশ্যাল মিডিয়া ছিল। তখন মানুষ যোগাযোগ করতে চিঠি নিবেদন করত। মানুষের চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিত। দিন, সপ্তাহ, এমনকি মাসও সময় লাগতো। তারপর তখন মানুষ একটা চিঠির উত্তরের আশায় অধীর আগ্রহে বসে থাকতো, কখন তার ডাকপ্রিয়র চিঠি আসবে বলে। আমি বলতে আপনি ছাড়া কেউ নেই, ব্যবসায়িক সাহেব, হোক ক্ষণিকের জন্য। তারপরও আমি চাইবো আমার বেনামি সব চিঠিগুলো আপনার নামে লিখতে। এখন আপনি বলুন, হবেন আমার ডাকপ্রিয়র চিঠির মাধ্যম? মেয়েটির কথায় মারিদও সেইভাবে উত্তর দিয়ে বলল, চিঠির মানুষটা যদি আপনিই হন তাহলে ডাকপ্রিয়র চিঠি অবশ্যই গ্রহণযোগ্য হবে মিস বসন্তের পাখি। মারিদের কথায় খুশি হয়ে চট করে ধন্যবাদ জানিয়ে বলল মেয়েটি, ধন্যবাদ কেন? আমার ডাকপ্রিয়র হওয়ার জন্য। সেটা তো অবশ্যই। হঠাৎ কিছু মনে হয় তাড়াহুড়ো করে ফোনের ওপাশের মেয়েটি আবার বলল, আচ্ছা আরেকটা কথা, আমাদের চিঠির কথাগুলো শুধু চিঠিতে সীমাবদ্ধ রাখবেন, কিন্তু চিঠির কোনো কথা আপনি ফোনে বলতে পারবেন না। যদি বলেন তাহলে চিঠি লিখে মজা পাবো না আমি। তাই চিঠির কথাগুলো শুধু চিঠিতে থাকবে, আর ফোনের কথা ফোনে। দুটো বিষয় কখনো একত্রে করবেন না, মনে থাকবে? জি মহারানী, যথা আজ্ঞা। তা আপনার চিঠি পাচ্ছি কবে? আমার কোন ঠিকানায় চিঠি পাঠাবেন? মেয়েটি সুন্দর হেসে বেশ স্বতঃস্ফূর্ততার সঙ্গে মারিদকে জানালো, পাঠাবো। কোনো একদিন কোনো একভাবে ঠিক পৌঁছে যাবে চিঠি আপনার কাছে, মিলিয়ে নিন। মেয়েটির কথায় মারিদও সেইভাবে দুষ্টু স্বরে বলল, হ্যান্ডরাইটিং সুন্দর না হলে আমি কিন্তু চিঠির উত্তর দেব না মিস বসন্তের পাখি, ঘোড়ার ডিম। তারপর দুজনের হাসির শব্দই শোনা গেল। শেষ রাতের শীতল বাতাসের তোরে ভেসে বেড়ালো নতুন প্রেমের গন্ধ। সে রাতে মারিদকে আর ঘুমোতে দেখা যায়নি, বরং সারা রাত ফোন আলাপের পর সকালের দিকে বেরিয়েছিল কনস্ট্রাকশন সাইটে।